আবার রেসপন্সটা নিয়ে আসে ক্লায়েন্টের কাছে। এই হচ্ছে এইচটিটিপি এর মেইন কাজ। ওই যে আমরা যখন ব্রাউজারে একটা কোনো কিছু লিখে সার্চ করি বা কোনো একটা বাটনে ক্লিক করি, কোনো একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করি, লাইক বাটনে ক্লিক করি, কমেন্ট করি, মেসেজ পাঠাই, সব কিছু হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। আমরা যখনই কিছু একটা ব্রাউজারে করি তখন কি হয়, তখন ব্রাউজার একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে। সার্ভার আবার কি করে, ওই রিকোয়েস্ট অনুযায়ী কিছু রেসপন্স, যেই রেসপন্সটা আর কি দেওয়া উচিত সেরকম একটা রেসপন্স তৈরি করে আমাদের কাছে আবার ব্যাক করে। এটাই মেনলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি। একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, সেখানে খাবার খাইতে একটা টেবিলে গিয়ে বসলেন এবং বসার পরে টেবিলের উপরে দেখলেন যে মেনু কার্ডটা আছে। তো মেনু কার্ডটা দেখার পরে আপনি মেনু কার্ড থেকে একটা খাবার চয়েস করলেন, চয়েস করে ওয়েটারকে ডাক দিলেন যে এই ওয়েটার এদিকে আসো, তুমি আমার জন্য এই এই খাবারগুলো নিয়ে আসো। তো ওয়েটার কী করলো, সুন্দর করে নোট করলো যে আপনি কি কি খাবার অর্ডার করলেন। নোট করার পরে ওয়েটার চলে গেল কুকের কাছে। কুকের কাছে যাওয়ার পরে কুককে বললো যে আমার একটা কাস্টমার এসছে, কাস্টমার এই এই খাবার খাইতে চাচ্ছে, তুমি এই খাবারগুলো বানাও। দেন কুক খাবারগুলো তৈরি করা শুরু করলো। খাবারগুলো তৈরি করা হয়ে গেলে কুক আবার ওয়েটারকে ডাক দিল যে ওয়েটার এদিকে আসো, খাবার তৈরি করা শেষ, তুমি খাবারটা সার্ভ করে দাও। ওয়েটার কুকের কাছ থেকে খাবারগুলো নিয়ে আবার আপনার কাছে আসলো, আসার পরে খাবারগুলো আপনার টেবিলে রাখলো। এই পুরো প্রসেসটাই হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। ব্রাউজারে আমরা যে কোনোভাবে একটা রিকোয়েস্ট তৈরি করব, কোনো একটা বাটন ক্লিক করে হোক, কোনো একটা ফর্ম সাবমিট করে হোক, কোনো লাইক বাটনে ক্লিক করে হোক, কমেন্ট করে হোক, বা ব্রাউজারে সার্চ করে হোক, যেভাবে হোক আমরা একটা রিকোয়েস্ট তৈরি করব। সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাবে, এইচটিটিপি সার্ভারের কাছে রিকোয়েস্টটা নিয়ে যাবে। সার্ভার রিকোয়েস্টটা রিড করবে, বুঝবে যে অ্যাকচুয়ালি কি বলা আছে এর ভেতরে। তারপরে সার্ভার একটা রেসপন্স তৈরি করবে এবং রেসপন্সটা এইচটিটিপি এর মাধ্যমে ক্লায়েন্টের কাছে আবার পৌঁছে দিবে। অ্যাকচুয়ালি এইচটিটিপিটা কবুতরের মতো কাজ করে। আগে চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে দেওয়া হতো, কবুতর উড়ায় দেওয়া হতো, কবুতর যাইতো, যাওয়ার পরে চিঠিটা নামায় নিত, আবার ওখান থেকে একটা চিঠি লিখে এই পাশে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক সেম ভাবে কাজ করে হচ্ছে এইচটিটিপি। ওকে, এইচটিটিপির কিছু বাজ ওয়ার্ডস আছে, যেই ওয়ার্ডগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। তো প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্ট সার্ভার মডেল কি আমরা অলরেডি বুঝে ফেলছি, যে একটা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে, মাঝখানে যে কমিউনিকেট করবে সেটা হচ্ছে এইচটিটিপি। তো ক্লায়েন্ট আর সার্ভার না থাকলে, শুধু সার্ভার আছে, আমার এইচটিটিপির দরকার নেই, শুধু ক্লায়েন্ট আছে, এইচটিটিপির দরকার নেই। যদি ক্লায়েন্ট সার্ভার দুইটাই থাকে এবং দুইজনের ভিতরে কমিউনিকেশনের দরকার হয়, তখন আমার এইচটিটিপি দরকার হবে, আদারওয়াইজ দরকার নেই। এর পরের পয়েন্ট হচ্ছে স্টেটলেস প্রোটোকল। এটা একটু বোঝার ব্যাপার আছে এবং খুব মনোযোগ দিতে হবে এই ব্যাপারটা বোঝার জন্য। এইচটিটিপি হচ্ছে স্টেটলেস, অর্থাৎ একবার রিকোয়েস্ট করার পরে যদি আপনি সেকেন্ড টাইম আবার রিকোয়েস্ট করেন, এই দুটার ভিতরে কোনো সম্পর্ক নেই। আপনি প্রথমবার রিকোয়েস্ট করেছিলেন বলে আপনি দ্বিতীয়বার এক্সট্রা কোনো বেনিফিট পাবেন তা কিন্তু হবে না। যেমন অন্য কোনো জায়গায় হয়তো আপনাকে অফার দিতে পারে যে আপনি আগে আমার দোকানে এসেছিলেন, আপনি আগে আমার কাস্টমার ছিলেন, তাই আপনাকে আমি পরের বার 5% ডিসকাউন্ট দিলাম কি 10% ডিসকাউন্ট দিলাম। কিন্তু এইচটিটিপির ক্ষেত্রে সেটা হবে না। আপনি একই টাইমে 10 বার একটা ওয়েবসাইটে ভিজিট করলেন, এই 10 বারই আলাদা আলাদা ভিজিট হলো। এই 10টা রিকোয়েস্টের কেউ জানে না যে এর আগেও আপনি এই সার্ভার আর কি এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেছেন। কোনো ডেটা মাঝখানে স্টোর করা নেই। তাহলে এইখানে যে কোশ্চিনটা আসে সেই কোশ্চিনটা হচ্ছে, তাহলে লগ ইন আমরা কিভাবে থাকি? যদি আমরা facebook.com-এ একবার লগ ইন করি তাহলে তো আর বারবার লগ ইন করার লাগে না। তাহলে তো আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর সময় লগ ইন করার লগ ইন করার দরকার ছিল। এই ক্ষেত্রে কি ঘটে? এই ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার ব্রাউজারের মেমোরি এবং সার্ভারে একটা সেশন তৈরি করা হয়। ব্রাউজারের মেমোরি ব্যবহার করে আপনার একটা কুকি তৈরি করা হয় যে সেশন আইডিটা ধরে রাখে, এবং সার্ভারে একটা সেশন তৈরি করে রাখা হয় যে সেশনের একটা নির্দিষ্ট আইডি থাকে। প্রত্যেকবার এইচটিটিপি রিকোয়েস্ট হওয়ার সময় এই যে সেশন আইডিটা, এই আইডিটা এইচটিটিপি নিয়ে যায় সার্ভারের কাছে। যদি সার্ভার দেখে যে আসলেই তো এ আমার কাছে আগে এসেছিল, আইডিটা ম্যাচ করছে, তাহলে আগে যে স্টেটটা ছিল সেই স্টেটটাও রিটার্ন করে। ওকে, এটা মূলত এইচটিটিপি কন্ট্রোল করে না, এটা কন্ট্রোল করে সার্ভার আর ক্লায়েন্ট। এইচটিটিপি এই যে কিছু ইনফরমেশন আপনার ব্রাউজারের থেকে নিয়ে সার্ভারের কাছে যায়, এটা কিভাবে যায় আর এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে এইচটিটিপি হেডার।
প্রত্যেকটা এইচটিটিপি রিকোয়েস্টের একটা এইচটিটিপি হেডার থাকে, যার ভেতরে আপনার পিসির ইনফরমেশন থাকে, আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেই ইনফরমেশন থাকে, আপনি কোন কন্টেন্ট চাচ্ছেন, কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন সেই ইনফরমেশন থাকে। যেমন এইচটিএমএল ফরম্যাটে চাচ্ছেন, নাকি আপনি জেসন ফরম্যাটে চাচ্ছেন, নাকি এক্সএমএল ফরম্যাটে চাচ্ছেন। আগে এক্সএমএল হচ্ছে একটা খুব সুন্দর ওয়ে ছিল ডেটা ট্রান্সমিট করার জন্য এক সার্ভার থেকে ক্লায়েন্টে। বর্তমানে সার্ভার আর ক্লায়েন্টের ভেতরে সংযোগ স্থাপন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে জেসন ফরম্যাট। তো জেসন ফরম্যাট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, কেন এক্সএমএল এর থেকে জেসন ফরম্যাট বেটার সেটা নিয়েও আলোচনা করব, আর জেসন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে তো আলোচনা করবই। তো এই যে হেডারের ভিতরে এই ইনফরমেশনগুলো থাকে, যে আপনার পিসির ইনফরমেশন, ওএস এর ইনফরমেশন, ব্রাউজার ইনফরমেশন, আপনি কোন টাইপের ডেটা চাচ্ছেন সেই সব ইনফরমেশন, আপনি কি রিকোয়েস্ট করছেন সেই ইনফরমেশন, সব কিছু সার্ভারের কাছে থাকে। আর সার্ভার মূলত আপনার এই হেডার থেকেই বুঝতে পারে যে আপনাকে কি ডেটা সেন্ড করতে হবে, কি রেসপন্স করতে হবে। একটা জিনিস কিন্তু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে যদি আপনি লিনাক্স থেকে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে যান, সাপোজ ভিএস কোডের ওয়েবসাইটেই যান, যে আপনি ভিএস কোড সফটওয়্যারটা ডাউনলোড করবেন, কিন্তু আপনি লিনাক্স থেকে আসেন, আপনার সামনে ঠিক লিনাক্সের সফটওয়্যারটাই থাকবে। আবার আপনি উইন্ডোজ থেকে যাবেন, উইন্ডোজের জন্য যে সফটওয়্যারটা আছে সেই ইএক্সি ফাইল সেইটাই আপনার সামনে আসবে। ম্যাক থেকে যাবেন, ম্যাকের জন্য যেই ফাইলটা আছে ডিএমজি ফাইল, সেই ফাইলটা আপনার সামনে আসবে। তাহলে ব্রাউজার বা সার্ভার বুঝছে কিভাবে যে ভাই আমার কোনটা দরকার? এটা বুঝতে পারছে এইভাবেই, যে যখন আপনি রিকোয়েস্ট করছেন তখনই সার্ভার বুঝে ফেলছে যে পৃথিবীর কোন ব্যক্তিটা আমাকে রিকোয়েস্ট করছে, কোন কম্পিউটারটা অ্যাকচুয়ালি আমাকে রিকোয়েস্ট করছে, সে কোন অপারেটিং সিস্টেমে আছে, তার আইপি অ্যাড্রেস কত, তার নেটওয়ার্ক কি, সব ইনফরমেশন সার্ভার জেনে গেছে। ওকে, কন্টেন্ট টাইপ নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেল। এইচটিএমএল ফরম্যাট হবে, নাকি প্লেন টেক্সট হবে, নাকি জেসন হবে, না এক্সএমএল হবে, না অন্য দুনিয়ার যে কোনো ফরম্যাট হবে, সেটাই হচ্ছে কন্টেন্ট টাইপ। আর এইচটিটিপি ভার্বস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে মূলত 4টা ভার্বের কথা লেখা আছে, এছাড়াও আরো অনেক ভার্ব আছে, তবে এই 4টাই হচ্ছে মেইন ভার্ব। রেস্ট এপিআই এর যদি নাম শুনে থাকেন তাহলে খুব ভালো মতোই জানেন যে রেস্ট এপিআইতে 4টা কাজই করা হয়, গেট, পোস্ট, পুট, ডিলেট। আর এটার আরেকটাও ভাষা আছে, সেটা হচ্ছে ক্রাড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। রেস্ট এপিআই নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, কমপ্লিট সিরিজ। তো আপাতত আমরা এইচটিটিপি ভার্বসটা বুঝি। গেট করার অর্থ হচ্ছে আমরা যখন সার্ভার থেকে জাস্ট কোনো একটা ডেটা চাচ্ছি। সাপোজ আমি সার্ভারকে রিকোয়েস্ট করলাম যে সার্ভার, আমার যতগুলো ফেসবুকে ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডের একটা লিস্ট দাও। আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের লিস্টটা পেতে চাচ্ছি, তাই না? তো যেহেতু এটা আমরা পেতে চাচ্ছি, সেহেতু এটাকে বলা হয় হচ্ছে গেট। এরপর একটা হচ্ছে পোস্ট। পোস্ট তো আমরা জানি, আমরা ফেসবুকে রেগুলার পোস্ট করি, তাই না? ফেসবুকে পোস্ট করা আর এই পোস্ট একই বিষয়। কিন্তু ফেসবুকে পোস্ট করলে কি হয়, সার্ভারে আপনার ওই ডেটাটা স্টোর হয়। এইচটিটিপিতে পোস্ট হচ্ছে যখন আমরা সার্ভারকে বলবো যে সার্ভার এই ডেটাগুলো নিয়ে তুমি ডেটাবেজে স্টোর করো, তখন সেটাকে আমরা পোস্ট বলবো। তাহলে একই ব্যাপারটা হলো যে ফেসবুকে পোস্ট করলেও ফেসবুকের সার্ভার কি করে, ওই ডাটাটা ডেটাবেজে স্টোর করে। আর এইচটিটিপি ভার্ব পোস্টও সার্ভারকে সেম কথাটাই বলে যে সার্ভার তুমি এই ডাটাটা ডেটাবেজে স্টোর করো। অ্যাকচুয়ালি ফেসবুকের পোস্টটাও এই পোস্ট মেথড ব্যবহার করেই কাজ করে। এরপরে আসে হচ্ছে পুট। পুট মানে আমরা কোনো ডাটা আপডেট করতে চাচ্ছি, যে ডাটাগুলো নিয়ে আসে আমি এই ডাটাটা চেঞ্জ করতে চাচ্ছি, সেই ডাটাটা আবার পুট করে রেখে দাও। মানে আমি কিছু স্লাইটলি চেঞ্জ করলাম, সেই চেঞ্জটা ওখানে রাখো। আর ডিলেট, ডিলেট মানে তো বলার কিছু নাই, ডিলেট হচ্ছে আমরা জন্মের পর থেকে জানে আসতেছি, ডিলেট মানে ডিলেট করে দেওয়া, ওটা বাদ। এরপরে আসে হচ্ছে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড খুব মজার বিষয়। আমরা মাঝে মাঝে যখন কোনো ওয়েবসাইট পাই না, তখন দেখবেন যে খুব সুন্দর একটা লেখা ওঠে 404 পেজ নট ফাউন্ড। আর অন্যগুলোর সাথে পরিচিত না হলেও 404 এটার সাথে আমরা পরিচিত। ভুলভাল ওয়েবসাইটের লিঙ্ক লিখলেই আমাদের দেখা যায় যে 404 ওয়েবসাইট নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড। স্ট্যাটাস কোড হচ্ছে সেই কোড, যেই কোডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার রিকোয়েস্টটা কি অবস্থানে আছে, বা রিকোয়েস্টটা সাকসেস হয়েছে না ফেল হয়েছে। যেমন 200, যদি আমার রিকোয়েস্ট করা হয় 200, তাহলে সব কিছু ঠিকঠাক, সার্ভারে গেছে, সার্ভার থেকে ডেটা নিয়ে আবার ব্যাক চলে এসেছে। যদি 404 হয় তাহলে পেজ খুঁজে পাইনি। 500 হয় তাহলে হচ্ছে কি ইন্টারনাল সার্ভার ইরোর, সার্ভারে কোনো না কোনো ইরোর ঘটছে, যার ফলে সার্ভার এই ডাটাটা রিকোয়েস্টটা প্রসেস করতে পারেনি। আর লাস্টেরটা এখানে বলছি যে 503 অর্থাৎ সার্ভিস আনঅ্যাভেলেবল, কোনো কারণে সার্ভারই খুঁজে পাইনি। ওকে, তো এরকম কিছু একটা করতে পারে। এখানে মাত্র আমি 4টা স্ট্যাটাস কোড দেখাচ্ছি, কিন্তু অনেক বড় একটা লিস্ট আছে স্ট্যাটাস কোডের, সবগুলো স্ট্যাটাস কোড এখানে দেখানো পসিবল না, আপনারা নিজেরা ঘেটে বের করে নেবেন। তো আমার মেন টার্গেট হচ্ছে আপনাদের এই ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করে দেওয়া, আর কোনটা কি সেটা বের করে দেওয়া। সবগুলো স্ট্যাটাস